নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশিতে গুরুশৌরী যোগ, অর্থাৎ 19 বছর 7 মাস বাদে যে যোগ আবার শনি বৃহস্পতি একত্রে মিলে তৈরি করছে, সেই যোগ নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের করব। এই গুরুশৌরী যোগের একটা পার্ট আমি আজ থেকে প্রায় 6 মাস আগে আলোচনা করেছি, যখন মাত্র 3 ডিগ্রি 10 মিনিটের মতন কাছাকাছি জায়গায় পর্যন্ত বৃহস্পতি মকর রাশিতে, অর্থাৎ একটা চরণ যখন ঢুকেছিল, সেই সময় তার সার্বিক একটা ফল নিয়ে আমি বিস্তৃত আলোচনা করেছি। আলাদা আলাদা করেও করেছি, বকরি বৃহস্পতি, বকরি শনি, এবং একটা ডিসাইসিভ আলোচনাও করেছি টোটালটা নিয়ে। সেই আলোচনারই একটা সেকেন্ড পার্ট করব, কারণ আমি বারবার বলেছি যে এই মকর, কুম্ভ এবং মীন, এই তিনটে ঘরে বৃহস্পতি কখনোই অ্যাট এ স্ট্রেচ থাকবে না। অর্থাৎ মকর রাশিতে প্রথমে 3 মাস থেকেছে, এখন আবার থাকবে অ্যাট এ স্ট্রেচ 4.5 মাস, তারপরে কিন্তু 2 মাসের থেকে একটু বেশি সময়। ঠিক কুম্ভ রাশিতেও সেরকম সময়। কুম্ভ রাশিতে সামনের বছর 5ই এপ্রিল থেকে মোটামুটি 15ই সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকবে, তারপরে আবার মকরে 1.5 ডিগ্রি মতন প্রবেশ করবে, তারপরে আলটিমেটলি বছরের শেষে আবার মকর থেকে ডাইরেক্ট হয়ে যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে, কুম্ভ রাশিতে কিন্তু পরবর্তী আবার 4.5 মাস থাকবে। তাহলে সামনের বছরের প্রথম 5.5 মাস, অর্থাৎ 5ই এপ্রিল থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়, এবং তার পরবর্তী 4.5 মাস যোগ করলে 10 মাস থাকবে। তারপরে মকর রাশি থেকে যে গতি নেবে সেটা কুম্ভ রাশিতে গিয়ে থাকবে না, থামবে একেবারে মীন রাশির 15 ডিগ্রি ক্রস করে। বৃহস্পতি যখন বকরি হয় তখন পিছন দিকে, অর্থাৎ বক্র গতিতে 10 ডিগ্রি অ্যারাউন্ড মতন নামে। 9 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি 42 মিনিট, অর্থাৎ এই 1 ডিগ্রির মতন ডিফারেন্স থাকে ঘর বিশেষে। তো এই পর্যন্ত নামলেও সেটা পুনরায় আর কুম্ভ রাশিতে ফিরে আসবে না। আবার যখন মীন রাশি থেকে ডাইরেক্ট হবে 2022 সালে, তখন সেটা আবার মেষ রাশিতে চলে যাবে। মেষ রাশি থেকে আবার বৃহস্পতির গতি মোটামুটিভাবে একটা সিঙ্ক্রোনাইজেশন আসবে। তার আগে কিন্তু সব ঘরেই একটা ভাঙা ভাঙা ফল দেবে। তো এই গুরুশৌরী যোগেরও দুটো পার্টে আলোচনা করা হয়েছে। প্রথম পার্টটা হয়ে গেছে, আজকে সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করছি। আজকের পার্টটা ইম্পর্টেন্ট, কারণ এই পার্টের ফল কিন্তু 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ আজকে যে আলোচনা করছি, আজকে 22 তারিখ সকালবেলা আমি রেকর্ড করছি। যখনই ভিডিও আপলোড হোক, তো আপনারা যখনই দেখতে পান, এই যোগটা কিন্তু 16ই ফেব্রুয়ারি 2021 পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে। তারপরে কিন্তু এই যোগটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তার কারণ হচ্ছে 16ই ফেব্রুয়ারি বৃহস্পতি থাকবে 19 ডিগ্রি 40 মিনিটে, এবং শনি থাকবে 12 ডিগ্রি 55 মিনিটে। এই দুটো ডিগ্রি থেকে পরে যে গুরুশৌরী যোগের যে এফেক্ট, সেটা কাটতে শুরু করবে। তার মানে 16ই ফেব্রুয়ারির পরবর্তীকালে বৃহস্পতিকে আমরা মীন রাশিতে যে বাজার চলতি বই অনুসারে যে নীচ রাশিস্থ বলি, বা নীচ রাশিভুক্ত যে ফলগুলো, আমি অনেকবার বলেছি, গ্রহ নীচ মানে সে দুর্বল নয়, গ্রহ তার নিজের কারকতার বাইরে কিছু ফল দেওয়ার চেষ্টা করে। সেই রকম কিছু ফল বৃহস্পতি দেবে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও সে সময় যদি সম্ভব হয় নিশ্চয়ই করব। আজকে যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে দ্বিতীয় ফেজের গুরুশৌরী যোগ, অর্থাৎ গত পরশু দিন সকালবেলা অ্যারাউন্ড 6:30 বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করেছে, এবং এই ঘরে সে 5ই এপ্রিল পর্যন্ত থাকবে। আমরা মোটামুটি 3 মাসের আলোচনা, 2.5 মাসের মতন একটা আলোচনা করবো, 2.5 থেকে 3 মাসের মতন। এখানে কি ফল দেয়, প্রথমে একটা সার্বিক, তারপরে কিছু টেকনিক্যাল আলোচনা করব। আচ্ছা, এখানে যে ফল দেবে, দেখুন, শনি যে টাইপের প্ল্যানেট, সে হচ্ছে সার্বিক, সর্বোচ্চ জ্ঞানের প্ল্যানেট। সর্বোচ্চ জ্ঞান মানে কি, যে জ্ঞানের মধ্যে, অর্থাৎ যে জ্ঞানের মধ্যে প্রাতিষ্ঠানিক ছোঁয়াটা কম থাকে। আমরা যে জ্ঞান বলতে বুঝি কোনো ইউনিভার্সিটি বা কোনো স্কুল কলেজ বা কোনো টেকনিক্যাল জায়গা, যেখান থেকে আমরা যে প্রায়োগিক জ্ঞান শিখি, সেগুলোকে প্রয়োগ করার মাধ্যমে আমরা উপার্জন করি বা আমাদের জীবিকা নির্বাহ করি, সেটা এক জাতীয় জ্ঞান। আর এই জ্ঞানের ওপরেও একটা জ্ঞান আছে, সেই জ্ঞানটা হচ্ছে কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ। তো প্রথম জ্ঞানটা আছে থেকেই পরের জ্ঞানটা যাওয়া যায়।
কারণ বৃহস্পতির ক্ষেত্রে মানে বলি ঘর হচ্ছে কিন্তু মকর। মকরে বৃহস্পতি যতই এসে বইতে দেখা নীচ হয়ে যাক, বৃহস্পতির মূল ত্রিকোণের দ্বিতীয় ঘর এবং পৃথ্বী রাশিযুক্ত ঘর কিন্তু মকর রাশি। তো এটা প্রথম মাথায় রাখতে হবে। তো মকরে এসে বৃহস্পতির যে গুণ, সেই গুণের মধ্যে চেঞ্জ হতে বাধ্য, কারণ সেটা শনির ঘর। আগেই বলেছি, শনির ঘরে বৃহস্পতির পক্ষে বেশি জ্ঞান বা কোনো কিছু জাহির করা সম্ভব নয়, কারণ স্যাটার্ন নোজ এভরিথিং, অল দ্য প্রস অ্যান্ড কনস, মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল। বৃহস্পতির যে লেভেলের স্পিরিচুয়াল নলেজ নেই, স্যাটার্নের কিন্তু তার পূর্ণতা আছে, অর্থাৎ স্যাটার্নের সব কিছুর মধ্যে কমপ্লিশন আছে। স্যাটার্নকে তো সেই জন্যই গ্রহরাজ বলা হয় না, তার কারণ তো এমনি নয়। তো স্যাটার্নকে অনেক কিছু নেগেটিভ কিছুর সাথে তুলনা করা হয়, কিন্তু সেই নেগেটিভগুলোর আমাদের ডিজায়ারের জন্য আমরা তুলনা করি। অর্থাৎ প্রতিবিম্ব যখন আমরা বলি, প্রতিবিম্বের মধ্যে বিম্বের প্রকৃতি রয়েছে, তো কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবিম্ব তো আমার অ্যাকচুয়াল পারসেপশন নয়, আমার পজিশন কিন্তু অন্য জায়গায়। তো সেরকমই হচ্ছে এইখানের অবস্থা। তো এর মধ্যে পূর্ণ নলেজ রয়েছে। পূর্ণ নলেজ যখন মানুষের এসে যায়, তখন সে কোনো মেটেরিয়াল জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হয় না। আমরা যেহেতু কলিযুগে বসবাস করি, এবং কলিযুগে যেহেতু আমাদের মেটেরিয়াল ডিজায়ারটা এবং ষড়রিপুর উপর আমাদের যেহেতু আধিপত্য বেশি থাকবে, সেই জন্য আমরা সেই দিকে অ্যাট্রাক্ট হব, এবং যে তার বিপরীতধর্মী গুণের বৈশিষ্ট্য বহন করছে তাকে আমরা নেগেটিভলি প্রচার করব, বা সেই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করব। আমরা যখন আরও কম বয়সে যখন নাম প্রচারে যেতাম বিভিন্ন জায়গায়, অনেক বাচ্চারা আসতেন সেখানে। আমি অনেক অভিভাবককে বলতে শুনতাম যে বাচ্চারা আসার কি দরকার, এগুলো কি এই বয়সে শেখার জিনিস? একদম শাস্ত্রে পরিষ্কার বলা আছে, 5 বছর বয়স থেকে বোথ মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজ দুটো একসাথেই নেবে। শেষ বয়সে গিয়ে নেওয়ার হলে তাহলে ভগবান সেটা আলাদা করে মেনশন করে দিতেন না। তিনি মেনশন করেছেন মানে সেটা ওই বয়সেই শেখার দরকার, না হলে তার অ্যাপ্লিকেশন জীবনের কর্মজীবনে যদি তার অ্যাপ্লিকেশন না হয়, কর্মজীবনের শেষ প্রান্তে গিয়ে তার অ্যাপ্লিকেশন কিছু লোককে সেই জ্ঞান ডিস্ট্রিবিউশন করা ছাড়া তার আর কিছু কিন্তু খুব একটা ইউটিলিটি থাকবে না। ফিজিক্যালিও সে কতদিন বাঁচবে আমরা কেউ জানি না, সুতরাং সেটাও একটা আনসার্টেনটির পর্যায়ে চলে যাচ্ছে। সুতরাং জ্ঞানের প্রপার অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ছোট থেকেই তাকে করতে হবে। তো সেই হিসাবে স্যাটার্নের দৃষ্টিভঙ্গি যেহেতু টোটালি একজন সেইন্টের দৃষ্টিভঙ্গি, এবং বৃহস্পতির মধ্যে যেহেতু মেটেরিয়াল নলেজ বেশি, এবং মেটেরিয়াল আসপেক্ট, আমাদের সুখ সমৃদ্ধি, আমাদের অ্যাডিশন, বিবাহ থেকে সন্তান, সমস্ত কিছু, সংসার, সমস্ত মেটেরিয়াল আধিপত্য বেশি থাকে, সেই জন্য দুজনের মধ্যে একটা নিউট্রাল রিলেশন বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সম্পর্কটা বিপরীতমুখী। শনি এই জাতীয় কোনো সম্পর্কের মধ্যে বিলিভ করে না। সেই জন্য গুরুশৌরী যোগ নিয়ে বহু মহান মানে যারা ধরুন অ্যাস্ট্রোলজি চর্চা করতেন, বহু প্রাচীন মুনি ঋষির কিন্তু খুব বিরূপ টিকা আছে। ইভেন আমি পরাশরী হোরাতেও বেশ কিছু টিকা মেনশন করে দিতে পারি, যেগুলো কিন্তু একটু নেগেটিভ টিকা আছে। সুতরাং সেটাকে কিন্তু ভাববেন না যে তিনি কোনো সমালোচনা করছেন, তিনি কিন্তু কারকতার ওপর বেস করে লিখেছেন। তো এটা প্রথম বুঝতে হবে। তো যাই হোক, এখানে শনি হচ্ছে মার্গদর্শী একদম চূড়ান্ত, এবং বৃহস্পতি জ্ঞান সুখের কারক। এই দুজন যখন একসাথে পাস করবে, এখন মোটামুটি 16ই ফেব্রুয়ারি পর্যন্ত 7 ডিগ্রির ডিফারেন্সে মোরাললেস দুটো গ্রহ থাকবে। এই সময়টার একটা সার্বিক ফল যেটা দেবে, সেটা জাতক নিজেই নিজের সৌভাগ্য এবং দুর্ভাগ্যের প্রতীক হবে। তার একটাই কারণ হচ্ছে মকর রাশি হচ্ছে রেস্ট্রিকশন, কালপুরুষের 10ম ঘর, কর্মের ঘর, কর্মপ্রধান ঘর, পৃথ্বী রাশির ঘর, চর স্বভাব কিন্তু পৃথ্বী রাশি। আমি এই জন্য বলেছিলাম এটা একটা দাঁড়িয়ে থাকা গাড়ির মতন, যে গাড়িটাকে স্টার্ট দিলে চলবে, ঠেললে চলবে না। অর্থাৎ গাড়িটা এত ভারী, শনির ঘর এত ভারী, যাকে ঠেলে, একটা ট্রেনের বগিকে কেউ ঠেলে মুভ করাতে পারবে না। হয়তো 50 জন মুভ করাতে পারে খুব শক্তিশালী হলে, কিন্তু একজন মানুষ যত শক্তিশালী হোক ট্রেনের একটা বগিকে ঠেলে সরাতে পারবে না। সেই রকম ধরনের ঘর হচ্ছে এই চরের প্রকৃতি। তো এটা হচ্ছে কর্ম এবং ডিসিপ্লিনের ঘর, এবং চূড়ান্ত ডিসিপ্লিনের ঘর। বৃহস্পতি ইনডিসিপ্লিন প্ল্যানেট নয়, বৃহস্পতিও ডিসিপ্লিন প্ল্যানেট, কিন্তু বৃহস্পতির মধ্যে এক ধরনের ইন্ডালজেন্সের প্রবৃত্তি আছে। বৃহস্পতি সবসময় ডিসিপ্লিন নিজে মেনে চললেও বৃহস্পতির গুণটা অনেকটা মাতৃকারক গুণ, যদিও বৃহস্পতি কিন্তু মেল স্বভাবযুক্ত,
কিন্তু বৃহস্পতির মধ্যে একটা মাতৃত্ব কারক রয়েছে, এটাও আমি অনেকবার আপনাদের বলেছি। যাই হোক, এখানে এক ধরনের সৌভাগ্য এবং দুর্ভাগ্য, অর্থাৎ যেরকম কর্ম করবে সেই অনুসারে তার একটা ফল পাওয়ার চেষ্টা হবে, সেটা কিন্তু সর্বক্ষেত্রে হয় না। কারণ এটার এই ঘরের একটা ন্যাচারাল জাস্টিসের কারকতা রয়েছে। সমস্ত কাজের দায়িত্ব এবং কর্তব্য একাকী করার চেষ্টা করবে, অর্থাৎ নিজেই সোল ভাবে করবে এবং সেই কাজের যা কনসিকুয়েন্সেস হবে তাকে ভোগ করতে হবে। আচ্ছা, সমস্ত ব্যাপারে স্বাতন্ত্রতা, অর্থাৎ একটা স্বাধীন চেতা মানসিকতা তৈরি করবে, কিন্তু খুব সাবমিসিভ থাকবে। এমন নয় যে সেটাকে খুব বড় করে প্রচার করবে, সাবমিসিভ থাকবে। ব্যবহারিক জ্ঞান এবং কূটবুদ্ধি তথা রাজনৈতিক জ্ঞান এবং মার্গদর্শনেও পারদর্শী হবে। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি এবং সেই অনুসারে যদি সেই স্তরের মানুষ হয়, তাহলে তার মধ্যে মার্গদর্শনও প্রচুর পরিমাণে থাকবে, রাজনৈতিক মার্গদর্শনও থাকবে। উচ্চ পদে প্রমোশন, অর্থাৎ তার পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। জ্ঞান এবং সেন্সিটিভ বৃদ্ধির জন্য, এই কথাটা কিন্তু আমি বারবার বলছি, পরে টেকনিক্যাল পার্টটা বলবো। জ্ঞান এবং বুদ্ধির জন্য তার প্রমোশন হবে, এরকম নয় যে তাকে কেউ পৃষ্ঠপোষকতা করে প্রমোশন করে দিতে পারে। এই মুহূর্তে এই যে 2.5-3 মাস মোটামুটি 16ই ফেব্রুয়ারি পর্যন্ত যারা যে স্তরে বিশেষত কোনো জ্ঞান বিশেষত যেখানে জ্ঞান স্কিলের প্রয়োজন আছে, এরকম জায়গায় যার প্রমোশন হবে, সেটা কিন্তু তার স্কিলের জন্যই অ্যাকচুয়ালি হবে। তার বড় কোনো লোক আছেন, তাকে কোনোভাবে প্যাট্রোনেজ করছেন, তার জন্য কিন্তু কিচ্ছু হবে না, হওয়া সম্ভব নয়। যদি তাকে করাও হয়, তার কিন্তু বিপরীতধর্মী ফল দেবে, তার যদি ভিতরে অ্যাকচুয়ালি সেই ইন্টেন্সিটি না থাকে। তো প্রচুর গোপন ডিজায়ার থাকবে এবং সেই সকল হিডেন ডিজায়ার বা এজেন্ডাকে সে বাস্তবায়িত করার চেষ্টা করবে, কিন্তু খুব সন্তর্পণে করার চেষ্টা করবে, কারণ তার বুদ্ধি আছে বলেই সে সন্তর্পণে করার চেষ্টা করবে। গ্রহর একটা নিজস্ব, সে অ্যাস্ট্রোলজি বুঝুক বা না বুঝুক, তার একটা নিজস্ব তো কমান্ড আছে, সেই কমান্ডটা জ্ঞানী লোক বুঝতে পারে। অ্যাস্ট্রোলজার তিনি যদি নাও হন, তিনি পারিপার্শ্বিক পরিস্থিতির ওপরে তার সিচুয়েশনকে তিনি বুঝতে পারেন। জ্ঞানী হলে সে সেই মতন করে প্রয়োগ করার চেষ্টা করবে। জাতক জাতিকার পার্সোনাল হরোস্কোপে যদি বৃহস্পতির পজিশনের বলবত্তা থাকে, তবে এই সময় কিন্তু প্ল্যানিং প্রোগ্রাম সমস্ত কিছু সফল হবে। অর্থাৎ যেখানে তিনি নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সবাই নয়, যিনি জ্ঞানী, যার মার্গদর্শী জ্ঞান আছে, তারাই হবে। সবাই গেলেই কিন্তু সফলতা পাবে না। কোনো ক্রনিক ডিজিজ যদি মানুষের শরীরে থাকে এবং তিনি যদি বেটার দশায় থাকে, তাহলে কিন্তু এই সময় অনেকটা হিল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক বিপরীতধর্মী ফল পাবে যদি দশা খারাপ থাকে। স্পেশালি রাহু বৃহস্পতি একে অপরের নবম পঞ্চমে রয়েছে, শনিও তাই রয়েছে। শনির ক্ষেত্রে এখানের এফেক্টটা অন্যরকম, সেটা অন্য সময় বলবো। ফলে এখানে যদি ক্রনিক কারোর প্রবলেম থাকে, সেটা যদি বেটার দশায় থাকে, তাহলে কিন্তু হিল হবে, আর না হলে পুরো বিপরীতধর্মী ব্যাপারটা স্টে করে থাকবে। মেধার, বিশেষ করে উচ্চ গবেষণামূলক শিক্ষা, যেটা সামাজিক ক্ষেত্রে অনেক মূল্যবান কিছু পথ নির্দেশ করতে পারে, এরকম জায়গায় কিন্তু খুব বিশেষ ফল দেবে এবং সমাজের বহু মানুষের উপকার করবে। সামাজিক নর্মাল আমাদের যে বন্ধু বান্ধব হয়, সেই বন্ধুত্বের থেকে অনেক বেশি প্রফেশনাল ফ্রেন্ডশিপ বেশি হবে। অর্থাৎ যে যার পেশায় রয়েছেন, মনে করুন কোনো মানুষ শিক্ষক, তাহলে শিক্ষকতার যে পেশা রয়েছেন, সেই পেশায় তার থেকে তার ছকের বলবত্তা অনুসারে, সেই জাতকের, আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি, তার ছকের বলবত্তা অনুসারে তার থেকে উচ্চ মার্গদর্শী সম্পন্ন মানুষের সাথে কিন্তু তার মেলামেশা হবে। অর্থাৎ তিনি দিকদর্শী হবে, আস্তে আস্তে তার মধ্যে মেধার আরও বিকাশ ঘটবে। বাট তার একটা মিনিমাম মেধা থাকতে হবে, না হলে কিন্তু বিকাশ ঘটবে না। অর্থাৎ জিরোর সাথে যাই গুণ করুন, তার ফল কিন্তু জিরোই হবে। এটা হচ্ছে প্রথম কথা। এই টেকনিক্যাল পার্টটাই পরে বলছি। আর যাদের এখন বয়স মোটামুটি 56 থেকে 62 এবং হরোস্কোপে বকরি মঙ্গল বা বকরি শুক্র কোনো খারাপ ভাবে বসেনি বা রাহুকেতু যুক্ত অবস্থায় নেই, তাদের যদি দশা মাঝারি থেকে বেটার হয়, যত বেটার হবে তত ভালো ফল পাবে। আমি বয়সটা মেনশন করে দিচ্ছি, 56 থেকে 62। পুরুষ হলে সেই যোগ পাওয়ার সম্ভাবনা বেশি। আরও একটা স্পেসিফিক কারণ বলছি, শনি কোনো অগ্নিকারক ঘরে বসে থাকলে হবে না। স্পেশালি অগ্নিকারক ঘরে বসে যদি শুক্রের নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আরোই হবে না। ওকে, একটু বেটার দশা হলে একটু বেটার উন্নতি হবে।
আচ্ছা, এই সময় এক ধরনের ইনসিকিউরিটি তৈরি হবে। এবার আমি ঢুকছি সেই টেকনিক্যাল পজিশনটায়। কিরকম ধরনের ইনসিকিউরিটি দেখুন, আমি এবার যে লঘু পরাশরী হওয়ার কথা একটু আগে বলেছিলাম যে কিছু নেগেটিভ টিকা আছে। অ্যাকচুয়ালি কোনো কিছু নেগেটিভ বা পজিটিভ বলে হয় না। জ্ঞানীর কাজ হচ্ছে সত্যি কথা বলা। তিনি সত্যি কথা বলেছেন, আমরা সেই সকল জ্ঞানী মানুষের বইগুলোকে রিড করে আপনাদের সামনে বলছি, যা লেখা আছে তাই রিড করছি। তো এখানে যিনি লিখেছেন, মহর্ষি পরাশর যিনি লিখেছেন, তিনি পরিষ্কার বলছেন যে এই ঘরে যে শনি বৃহস্পতি এখন প্রথম যে গোচরটা তৈরি করেছিল সেটা কিন্তু দুজনেই রবির নক্ষত্রে ছিল। রবির নক্ষত্রে যে গুরুশৌরী যোগ তৈরি হয়েছিল সেই গুরুশৌরী যোগের কিন্তু অতটা বেশি বা অতটা দীর্ঘস্থায়ী ইম্প্যাক্ট দেওয়া কিন্তু সম্ভব নয়, কারণ বৃহস্পতি একটা ডিগ্রিতে দাঁড়িয়ে পড়েছিল। বৃহস্পতি তার বেশি আর মুভ করেনি। শনি একটু বেশি করেছিল, 7 ডিগ্রি 47 মিনিট পর্যন্ত গেছিল, দুটোই রবির নক্ষত্রে। কিন্তু এইবার যে মুভমেন্টটা হবে দুজনেই কিন্তু চন্দ্রের নক্ষত্রে চলে যাবে। বৃহস্পতি তো রুম চেঞ্জ করে চলে যাবে। আমি রুম চেঞ্জ করার কথা বলছি না, আমি যে সময় পর্যন্ত কথা বলছি সেই সময়টা হচ্ছে 19 ডিগ্রি 40 মিনিট, অর্থাৎ যেই ডিগ্রিটা পর্যন্ত শনি অ্যাকচুয়ালি যাবে এইবারের গোচরে, সেই দিনটা পর্যন্তকে ধরে নিয়ে আলোচনাটা করছি। সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি। তো এই সময় যেটা তৈরি করবে, সমাজের মধ্যে একটা ইনইকুয়ালিটি তৈরি করবে। কীরকম ইনইকুয়ালিটি? এই ইনইকুয়ালিটি বেসিক্যালি তৈরি হবে মেধার ওপর বেস করে, আরও যদি বলেন স্কিলের ওপর বেস করে। একদম পরাশরী হরা তাই বলছে যে যে মানুষ কম স্কিলযুক্ত, যে মানুষের জ্ঞান কম, যে মানুষের বুদ্ধি কম, বোধ কম, যে মানুষের মধ্যে শিক্ষা স্পেশালি স্পিরিচুয়াল বোধ কম আছে, সে মানুষ কিন্তু এই সময় একটু পিছিয়ে পড়বে। কতদিন? 3 মাস। তারপরে আবার সে তার নর্মাল কোর্স অফ অ্যাকশানে তার তার ছক অনুসারে চলবে। এই সময় কিন্তু একটু ইনইকুয়ালিটিটা তৈরি করবে। কীরকম ইনইকুয়ালিটি? যে মানুষের মধ্যে স্কিল আছে, অর্থাৎ গুণ আছে, যে কোনো রকম গুণ হতে পারে, সেটা সেটা যত সাত্ত্বিক গুণের দিকে যাবে তত ভালো এফেক্ট পাবে, যত রাজসিক বা তামসিক গুণের দিকে থাকবে তত কম এফেক্ট পাবে। কিন্তু যদি রাজসিক সাত্ত্বিকের একটা কম্বিনেশন থাকে সেটা কিন্তু সব থেকে বেস্ট স্কিল সে পাবে। মনে করুন শিক্ষাদান করছে, তাহলে এটা কিন্তু বেস্ট স্কিল হবে। মনে করুন যে কোনো একটা সেবামূলক কর্মের সাথে যুক্ত আছে, বেস্ট স্কিল, মানে বেস্ট স্কিল এটা, এবং বেস্ট রেজাল্ট পাবে এই সময়। তো এইরকম জায়গায় কি হবে? এবং যদি আমি অর্থনৈতিক মানদণ্ড থেকেও বিচার করি, যেহেতু মানুষের একটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে কনসার্নটা ইকোনমিক জায়গায় চলে আসে, তো যে কোনো কর্মের তো আমরা কলিযুগে যেভাবে এক্সপেক্ট করি সেটা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাপারটা কতটা লাভদায়ী হবে সেদিক থেকে বলছি। যার কিন্তু স্কিল আছে সে ইকোনমিক্যালি একটু বেশি এগিয়ে যাবে, যার স্কিল কম্পারেটিভলি কম আছে সে কিন্তু একটু পিছিয়ে থাকবে বা স্ট্যাগনেশন সিচুয়েশনে থাকবে। অর্থাৎ সমাজের মধ্যে একটা ডাইকোটমিক্যাল অফ ইকোনমি তৈরি হবে। একটা খুব সাধারণ মানুষ যিনি অ্যাস্ট্রোলজি কোনোদিন জানেন না, সামান্য পেপার পড়েন, একদম আমাদের মতন র্যাঙ্ক অ্যান্ড ফাইল লোকও কিন্তু বলে দিতে পারে যে এটা আপনি কি নতুন কথা বলছেন, এই সময় তো এটা খুব স্বাভাবিক ব্যাপার, এত বড় একটা পৃথিবীব্যাপী প্যান্ডেমিক চলছে। এটা আমি বলে দিচ্ছি বলে নয়, এটা এই কারণেই হচ্ছে কারণ এটা এই সময় হওয়ার ছিল বলে। এটা মুনি ঋষিরা হাজার হাজার বছর আগে বলে গেছেন। আজকে বলেননি যে করোনা আসার পরে তারা বলেছেন, লিখেছেন। তারা লিখেছেন একটা অ্যাবস্ট্রাক্ট ফেজে। এবার সেটা একটা প্যান্ডেমিক আকারে এসছে, সেটা অন্য কোনো আকারে আসতে পারতো, সেটা কোনো যুদ্ধের আকারে আসতে পারতো, সেটা কোনো আরও কোনো মহামারী বা কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগের আকারে আসতে পারতো। যেভাবেই আসুক না কেন সেটা আসতো অবশ্যই, এবং সেটা কিন্তু এই দুটো স্তরের মধ্যে ডাইভারজেন্সটা বাড়িয়ে দিত, অর্থাৎ দুটো স্তর দুটো ডিফারেন্ট দিকে চলে যেত। এটা কিন্তু আবার অটোমেটিক্যালি কনভার্জ হওয়া শুরু হবে। বৃহস্পতি যত কুম্ভ রাশির দিকে এগোবে তত আবার নর্মালাইজ হওয়া শুরু হবে। নর্মালি জিনিস বিগ্রয়, আবার নর্মালি জিনিস ঠিক হয়। এটা মানে মার্নিং জ্যোতিষ অনুসারে বলছি। তো এক্ষেত্রে কী হবে, যারা বেশি জ্ঞানী বা মার্গদর্শী তাদের উন্নতি ঘটবে, বাকিদের ডেভেলপমেন্ট কিন্তু স্লো হবে। অর্থাৎ তারা এক্সপেকটেশন যতই রাখুন না কেন, তারা কিন্তু 16ই ফেব্রুয়ারি পর্যন্ত যদি
নিজের স্কিলকে এনহ্যান্স না করতে পারেন তাহলে কিন্তু সেই পরিমাণ ফল পাবেন না, তার থেকে কম পাবেন, এটা কিন্তু ডিসাইসিভলি বলে দিচ্ছি, কম পাবেন। বাট এটা খুব অল্প দিনের সময়, 3 মাস দেখতে দেখতে কেটে যাবে। এবং গ্রহ এখন মার্গী অবস্থায় রয়েছে, সুতরাং সময়ের দৃশ্যপটও খুব দ্রুত পাল্টাবে। মঙ্গলও ডাইরেক্ট হয়ে গেছে, সুতরাং সব কিছুই খুব দ্রুত পাল্টাবে এবং অপেক্ষাকৃত ফ্রাস্ট্রেশনটা কম থাকবে। ছোট্ট একটা প্রশ্ন এসছে সূর্য এবং চন্দ্র গ্রহণ নিয়ে। সূর্য গ্রহণ নিয়ে ইমিডিয়েট কিছু বলছি না, কারণ সেটা অনেক দেরি আছে, সম্ভবত সেটা 14ই ডিসেম্বর। চন্দ্র গ্রহণ নিয়ে একটুখানি বলে দিচ্ছি। রোহিণী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হবে। গ্রহণ নিয়ে বারবার বলেছি যে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতেই, অমাবস্যার দিন আমাদের, পূর্ণিমার দিন আমাদের চন্দ্রগ্রহণ হবে, অমাবস্যার দিন আমাদের সূর্যগ্রহণ হবে। এবার সেটা কিন্তু শিফট করে যেতে পারে, যেখানে এখন হচ্ছে সেটা 6 মাস বাদে কিন্তু উল্টো হয়ে যাবে। অর্থাৎ চন্দ্রগ্রহণ এবং যে কোনো পূর্ণিমা বা অমাবস্যার দিন, পূর্ণিমার দিন মনে করুন যে রবি এবং চন্দ্র একে অপরের 180 ডিগ্রি দূরে থাকবে পূর্ণিমার দিনে, এবং অমাবস্যার দিন কি থাকবে, রবি চন্দ্র একসাথে অবস্থান করবে, যে কোনো রাশিতে অবস্থান করতে পারে। যদি সেই রাশিতে রাহু কেতু মোটামুটি সেই অ্যাক্সিসের মধ্যে ঢুকে পড়ে, অর্থাৎ 12 ডিগ্রির মধ্যে যদি চলে আসে, তাহলে কিন্তু পার্শিয়াল গ্রহণ, 7 ডিগ্রির মধ্যে ঢুকে পড়লে পূর্ণ গ্রহণ। এই যে গ্রহণ হবে এটা রোহিণী নক্ষত্রে হবে, এবং এটা কিন্তু পূর্ণ গ্রহণ হচ্ছে না। 14 ডিগ্রি আমি লিখে রেখেছি, 37 মিনিটে গ্রহণ হচ্ছে। তো রাহুর ডিগ্রি আপনি হিসেব করুন, রাহু মোটামুটি তখন 25-26 ডিগ্রিতে থাকবে, সুতরাং 10 ডিগ্রির ডিফারেন্স, তো পার্শিয়াল হবে এটা। আচ্ছা, গ্রহণ যখন হয় তখন কি হয়? গ্রহণ অ্যাকচুয়াল কেতু বলে তো কেউ নেই, রাহুরই দেহের একটা অংশ, দেহের নিম্নাংশটা হচ্ছে কেতু। তো বর্তমান যে সূর্য চন্দ্র গ্রহণ হচ্ছে ঠিক 6 মাস বাদে এই গ্রহণ আবার গ্রহণ হবে। সেই গ্রহণটা আবার কিন্তু কেতুর কাছে চাঁদ থাকবে এবং সূর্য চলে যাবে তখন রাহুর কাছে, মানে যেটা জ্যৈষ্ঠ মাসে গিয়ে হবে। তো যাই হোক, তখন ডিগ্রিগুলো একটু কমে আসবে রাহু কেতুর উল্টো দিকে। তো সেই হিসাবে আপনাদের একটা কথা স্পেসিফিক্যালি বলে রাখছি, গ্রহণ যখন হয়, চন্দ্র আমাদের মনের কারক। চন্দ্র যখন রাহুর সংস্পর্শে আসে, রাহুর সংস্পর্শে যেই আসে সেই কলুষিত হয়, এক্সেপ্ট বৃহস্পতি। বৃহস্পতিও কলুষিত হয়, কিন্তু বৃহস্পতি একটা ব্যাটেল দিতে পারে, অর্থাৎ একটা লড়াই দিতে পারে, নিজে ক্ষয়ে গিয়েও লড়াই দিতে পারে। অন্য কোনো প্ল্যানেট সেটা পারে না, তার কারণ আছে। যাই হোক, আমি অত কারণে আমি ঢুকছি না। আমি যেটা ফল সেটা বলে দিচ্ছি, যে যেদিন গ্রহণ হবে অর্থাৎ 30 নভেম্বর, 30শে নভেম্বর গ্রহণ চলবে, সেই দিন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা ভবিষ্যতের ক্ষেত্রে সুদূর প্রসারী কোনো সিদ্ধান্ত যদি হয়, সেটাকে একটু পেন্ডিং রাখবেন। সেই দিনটা হঠকারিতা আসতে পারে, কারণ চন্দ্র কিন্তু এই ঘরে এক্সল্টেড অবস্থায়, অর্থাৎ সে তার বলি অবস্থায় গ্রহণ হচ্ছে, এবং এখানে রাহুও কিন্তু যথেষ্ট বলবান আছে, এবং সে কিন্তু অলমোস্ট মৃগশিরা নক্ষত্র ছাড়ার দিকে চলে আসছে। এখনো দেরি আছে, এখনো আরো মাস 2 মতন দেরি আছে, কিন্তু অন দ্য ভার্জ অফ রিলিজ, মানে 3টে চরণ কিন্তু প্রায় চলে গেছে। এই ফেজে কিন্তু গ্রহণ হচ্ছে, তার ফলে মনের ওপরে প্রভাব পড়বে, ডিপ্রেশন বাড়বে। যারা খারাপ দশায় আছেন, রাহু কেতুর দশা তো ছেড়েই দিন, শুক্রের দশায় বা চন্দ্রের দশায়ও যারা আছেন, বা যাদের ক্ষেত্রে জন্মকালীন চন্দ্ররাহু বা চন্দ্রকেতু বা সূর্য রাহু বা সূর্যকেতু যোগ আছে, বা শনি রাহু যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ডিপ্রেশনটা একটুখানি বাড়াবে। একদিনের জন্য 1-1.5 দিন মতন ডিপ্রেশন বাড়াবে। এই সময় ডিসিশন নিতে একটুখানি থাকবেন, মানে আমাদের সোল, রবি আমাদের সোল, তো সোল কেতুযুক্ত হয়ে যাবে। তো সোল, রাহু এবং কেতু হচ্ছে অজ্ঞতার কারক, তারা ডেমন, তারা অজ্ঞতা, যে কোনো রকম নেগেটিভিটির কারক। বহুবার আলোচনা করেছি, আপনারাও যারা প্রোগ্রাম শোনেন তারাও জানেন। তো সোল যখন কোনো অজ্ঞতার কারক চলে আসবে, এবং মনও যখন অজ্ঞতার কাছে চলে আসবে, তখন কিন্তু আমাদের ভ্রমিত করবে, আমাদের হুট করে কিছু ডিজায়ার আসবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা আসবে, মাথাও হট করে গরম করে দিতে পারে। তো প্রত্যেকেই শান্ত থাকবেন সেই দিনটাতে, খুব বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, হালকা কাজ করবেন, সাবধানে কাজ করবেন, ভয়ের কোনো ব্যাপার নেই, এরকম কোনো সমস্যা নেই।
শুক্র তুলা রাশিতে অবস্থান করছে, সুতরাং চন্দ্রও কিন্তু কমফোর্টেবলি গ্রহণে কিন্তু বলি থাকবে। গ্রহতে যদি বলি হয়ে যায় তাহলে কিন্তু সে তার ফল সবসময় মনে রাখবেন, সে তার ফল নেগেটিভ দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ অন্য সময় বলি হলে সেটা ফ্যাক্টর নয়, ও চন্দ্র যত বলি হওয়ার চেষ্টা করবে, রাহু তাকে তত দমন করার চেষ্টা করবে। রাহুর কাজই তার নেগেটিভলি এফেক্ট করা। সুতরাং বুঝতে পারছেন যে কোনো শক্তিশালী লোককে যদি পরাস্ত করতে হয় তার উপরে অধিক বল প্রয়োগ করতে হবে, যেভাবেই হোক না কেন। তো অধিক বল প্রয়োগ করতে গেলে পার্শ্ববর্তী কোল্যাটারাল ড্যামেজটা বেশি হয়। একটা একটা কুঁড়ে ঘর কোনো কারণে সেটাকে ডেমোলিশ করতে হচ্ছে, হয়তো সেটাকে তো সামান্য একটা আঘাত করলেই ভেঙে যাবে, কিন্তু একটা বড় বাড়িকে যদি ভাঙতে হয়, একটা 10 তলা বাড়ি, তো কোল্যাটারাল ড্যামেজ হয়, পার্শ্ববর্তী বাড়ির উপরেও এফেক্ট হয়। তো এই এফেক্টটা কিন্তু হবে, কোথায় হবে? আমাদের মনে হবে, আত্মাতেও হবে। সুতরাং কনফিউশন তৈরি করবে, কনফিউশন থেকে একটু সাবধানে থাকবেন। এবং কোনো বড় কোনো ডিসিশন এই সময় নেবেন না। আদিত্য স্তোত্রম যারা পাঠ করেন, যারা নন বৈষ্ণব তারা পাঠ করতে পারেন, যারা বৈষ্ণব তারা বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন, অত্যন্ত ভালো ফল দেয়। নারকেলের দান করতে পারেন, নারকেলকে আমরা রাহুর সাথে তুলনা করি, কারণ শুধু মস্তক আছে। নারকেলের দান করতে পারেন। অনেককে আমি দেখেছি যে গঙ্গাতে বিসর্জন করে, মানে কোনো প্রবাহমান কোনো জলধারাতে বিসর্জন করে। আমি বলছি বিসর্জন এখন তো প্রবাহমান জলধারা বা কনভিনিয়েন্ট, মানে যাওয়া আসার ক্ষেত্রে কিছু সমস্যা আছে, কোন দিন পড়ে গেল হয়তো। তো সরকারি নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে সেগুলোকে পূর্ণভাবে পালন করে দান করে দেবেন, যদি কাউকে দিয়ে দেবেন তাহলেই বেটার। যিনি পাবেন তার ক্ষেত্রেও বেটার, আপনার ক্ষেত্রেও বেটার। এটার কোনো নেগেটিভ ফল নেই। ভাববেন না যে দান করছেন মানে আপনার নেগেটিভিটি অন্য কারণ নেগেটিভিটি কাউকে দেওয়া যায় না। ঈশ্বর তার প্রারব্ধ অনুসারেই ফল দেয়, আপনাকে সেই জন্য চিন্তা করার দরকার নেই। তো সেক্ষেত্রে অতটা ভাবার কোনো কোনো তেমন নেই, শুধু সেই দিনটা একটুখানি সাবধানে থাকবেন। 30 তারিখ 29 তারিখ রাতের দিক থেকেই একটু সাবধানে থাকবেন। এই টপিকের ওপরে আরেকটা সেকেন্ড পার্ট করব, তো সেই সময়টা 16 ফেব্রুয়ারির কাছাকাছি সময়, সুস্থ থাকলে সেই সময় অন্য একটা পার্ট করে এর রেসিডুয়াল পোর্শনটা আলোচনা করব। আর্থারাইটিসে যারা ভোগেন, বিশেষ করে যাদের রিউমেটয়েড আর্থারাইটিস আছে তারা খুব সাবধানে থাকবেন। দাঁতের সমস্যায় যারা ভুগছেন তারা সাবধানে থাকবেন। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারাও কিন্তু এই গুরু সৌরি যোগের এফেক্টের সময় সাবধানে থাকবেন। এটা কিন্তু গ্রহণ নিয়ে স্পেসিফিক্যালি বলছি না, এটা গুরু সৌরি যোগের কথা বলছি। স্পেশালি যাদের কোমরে অর্থাৎ শরীরের যেটা ফালক্রাম সেখানে যাদের সমস্যা আছে, বা ক্রনিক যাদের স্পন্ডিলাইসিস বা আর্থারাইটিসের সমস্যা আছে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন এই গুরু সৌরি যোগে। হুটহাট করে বেশি মানে হিলওয়ালা কোনো জুতো এরকম জিনিস পারলে কম ব্যবহার করবেন। এটা পুরুষ মহিলা সবাইকেই বলছি। তো এটাতে বেশি মানে চলাফেরার ক্ষেত্রে একটুখানি করবেন। যারা ড্রাইভ করেন, লং ড্রাইভ করেন, স্পিডের ওপর কন্ট্রোল রাখবেন, কারণ মকরের ঘর কিন্তু চড় হলেও খুব অতিরিক্ত গতির ঘর নয়। একটা মানুষের পক্ষে মকরকে গতিশীল করা সম্ভব নয় যদি সেই মানুষ অত্যন্ত ক্ষমতাবান মানুষ, স্পিরিচুয়ালি না হন, তাহলে তার পক্ষে সম্ভব নয়। অনেক মানুষ একটা মানে কংগ্রেগেশন অফ ফোর্সেস একসাথে এই ঘরকে প্রচুর গতি দিতে পারে। শনির ঘরকে ঠেলে সরানো এত সস্তা নয়, এত সোজা নয়। সুতরাং খুব দ্রুত মুভমেন্ট করার চেষ্টা করবেন না, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, নিজের গুণ বাড়ানোর চেষ্টা করুন। এই সময়টা নিজের যত গুণ বাড়াবেন তত তার ডিভিডেন্ড পাবেন। কোনো ব্যাপারে যদি একটু পিছিয়ে থাকেন তাহলে পড়াশোনা করুন, এই সময়টা নিজের গুণকে বাড়ান, তাহলে দেখবেন তার ডিভিডেন্ড আপনারা খুব দ্রুত যত বাড়াবেন সঙ্গে সঙ্গে তার ফল পাবেন। কিন্তু যদি গুণহীন হন তাহলে কিন্তু ফল এই সময় দেবে না। সে আপনারা যতই মেটেরিয়ালি ভাবুন যে মানে কোনোভাবে কোনো ট্রিকি মেথডে কাজ করবেন, শনি করতে দেবে না কোনোভাবেই। কোনো ট্রিকি মেথড শনি এখানে কখনো করতে দেয় না। এবং অপরাধ করলে কিন্তু একদম মানে একদম সঙ্গে সঙ্গে পানিশমেন্ট দেবে। যত রকম আস্তাকুড়ের মধ্যে রয়েছে অপরাধ, সে অপরাধ কিন্তু শনি এখান থেকে টেনে টেনে বার করবে এবং তার পানিশমেন্টও দেবে। সুতরাং দয়া করে সেটা করবেন না। এই জায়গাটায় প্রত্যেকটা যেভাবে যেভাবে নিষেধাজ্ঞা আসছে আমাদের হিতার্থে আসছে, সুতরাং সেটাকে মানবেন। তার সাথে
নিজেকে স্কিল বৃদ্ধি করে তারপরে কম্পিট করুন, তাহলে দেখবেন সেই জায়গায় আপনি খুব সুন্দর ফল পাবেন। এবং এই গুরু শৌরী যুগের এফেক্ট কিন্তু তাহলে অ্যাকচুয়ালি এফেক্টিভ হবে। যেরকম 1960-61 সালে যখন যারা জন্মেছেন একই জায়গায় ছিল, মানে বললাম 19 বছর 7 মাস, তাহলে তার 3 গুণ আগেও সেখানেই ছিল। তো তারাও কিন্তু মানে যাদের এখন সুপারপোজ করছে প্ল্যানেট অ্যাকচুয়ালি বেটার দশায় যারা আছেন তারাও কিন্তু হাড় গোড়ের ডিজিজ থেকে খুব সাবধানে থাকবেন। আরও স্পেসিফিক্যালি বলছি, নাহলে কিন্তু খুব বেদনা দেবে এই সময়। ভালো থাকবেন প্রত্যেকে, কোনো ভয় পাওয়ার মতন কিছু নেই, অত্যন্ত ভালো ফল দেবে। শুধু নিজের স্কিল বৃদ্ধি করুন, তাহলেই সব কিছু হবে। নমস্কার।